একটা নকল চেইনের ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ অফিসাররা কিছু ভয়ানক ক্রিমিনালদের সম্মুখীন হয়, যারা বদলা নেওয়ার জন্য বেছে বেছে সমস্ত পুলিশ অফিসারদের মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাদের নুড ভিডিও তৈরি করে রাখত এবং পরে তাদেরকে ব্ল্যাকমেইল করে আত্মহত্যা করতে বাধ্য করত। আপনাদের কি মনে হয়, পুলিশ কি পারবে এই ক্রিমিনালদের গ্রেফতার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে, নাকি তাদের এই নোংরা খেলায় প্রাণ হারাবে আরও কিছু অসহায় মেয়েরা? তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। একজন পুলিশ অফিসার অন্ধকার ঘরে টেবিল ল্যাম্প জেলে একটা চিঠি লিখছিল। এরপর সে পাশের রুমে এসে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে, আর তার ছটফট করতে করতে মারা যাওয়ার দৃশ্যটি ওই রুমের ভেতরে থাকা কয়েকজন লোক দেখছিল। এখান থেকেই সিন 8 মাস পরে এক পুলিশ স্টেশনে শিফট হয়। পুলিশ স্টেশনের সামনে হঠাৎ করেই একটা বাস এসে দাঁড়ায়। পুলিশ বাসের কাছে গেলে জানতে পারে ওই বাসের ভেতর এক বৃদ্ধার সোনার চেইন চুরি হয়ে গেছে, আর ওই বৃদ্ধা দুজন মহিলার উপরে তার চেইন চুরির দোষারোপ লাগায়। পুলিশ ওই দুজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে, আমরা কোনো চেইন চুরি করিনি। এরপর পুলিশ তাদেরকে চেক করলেও তেমন একটা কিছু খুঁজে পায় না। তখনই স্টেশনে আসে এসআই হরিশঙ্কর। এসআই ওই মহিলাকে বলে, ওনার হারটা ফেরত দিয়ে দাও। তখন মহিলাটি বলে, আমার কাছে কোনো চেইন নেই। হরিশঙ্কর তখন অনেক রেগে গিয়ে ওই মহিলার চুলের মুঠি ধরে। তবে মহিলাটি হরিশঙ্করকে শাসিয়ে বলে, আমি কিন্তু প্রেগনেন্ট। যা শুনে হরিশঙ্কর আরও রেগে যায় এবং সজোরে মহিলার পেটে একটা লাথি মারে। এই সমস্ত দৃশ্য দেখে পাশের মহিলাটি বলে, স্যার, চেইনটা আমার কাছে আছে। মহিলাটি তাড়াতাড়ি চুরি করা চেইন বের করে দেয়। কিছুক্ষণ পর একজন অফিসার আড়ালে গিয়ে তাদের সিনিয়র ডিএসপি সাহলকে বলে, স্যার, আজকে সকালবেলায় একটা চেইন চুরির কেস এসেছিল। যে মহিলাটি ওই চেইনটা চুরি করেছে সে নিজেকে প্রেগনেন্ট বলা সত্ত্বেও হরিশঙ্কর স্যার তার পেটে লাথি মেরেছে। এমনকি হরিশঙ্কর স্যার ওই মেয়েকে কোনো মেডিকেলও করায়নি এবং তার নামে কোনো এফআইআরও লিখতে দেয়নি। সিনিয়র বলে, ঠিক আছে, আমি দেখছি। এরপর সাহল হরিশঙ্করকে ফোন করে, তবে হরিশঙ্কর ফোনটা কেটে দেয়। এই হরিশঙ্কর খুব খিটখিটে মেজাজের একজন অফিসার। বেশ কয়েক মাস সাসপেন্ড থাকার পর আজ সে পুনরায় তার চাকরিতে জয়েন করেছে। এর কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে চন্দ্রবাবু ও একটা মেয়ে আসে। মেয়েটি বলে, স্যার, আমি শ্রীরাম ফাইন্যান্সের এমপ্লয়ি। আজ সকালবেলায় ইনি একটা চেইন এনেছিলেন যেটা ছিল নকল। তখন চন্দ্রবাবু বলে, নকল হতেই পারে না স্যার, কারণ আমি আমার স্ত্রীর অপারেশনের জন্য হাড়টা বন্ধক রাখতে গিয়েছিলাম। তখন এরা হাড়টাকে বদলে দিয়ে বলছে সেটা সোনার নয়। তখন হরিশঙ্কর বলে, আপনি বলতে চাইছেন আপনার হাড়টা দেখা মাত্রই ওরা আপনার হাড়ের ডুপ্লিকেট বানিয়ে ফেলছে? তখন চন্দ্রবাবু বলে, স্যার, আমি কোনো চোর নই, আমি একজন বাস কন্ট্রাক্টর। এই সোনার হাড়টি আমি আমার মেয়েকে জন্মদিনে উপহার দিয়েছিলাম। হরিশঙ্কর এরপর চন্দ্রবাবুকে নিয়ে হসপিটালে যায়। সেখানে চন্দ্রবাবুর স্ত্রী ভর্তি রয়েছে। হরিশঙ্কর চন্দ্রবাবুর মেয়েকে ওই চেইনটা দেখিয়ে বলে, এটা কি তোমার বাবা তোমাকে কিনে দিয়েছিল? মেয়েটি চেইনটা না দেখেই হ্যাঁ বলে। ব্যাপারটা অফিসার হরিশঙ্করের কিছুটা সন্দেহজনক মনে হওয়ায় সে মেয়েটাকে আলাদা করে নিয়ে জিজ্ঞেস করে, তুমি হাড়টা না দেখেই হ্যাঁ বলেছ, তার মানে তুমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছো। মেয়েটি বলে, স্যার, আমি চেইনটা হারিয়ে ফেলেছি আর বাবার ভয়ে নকল চেইন বানিয়েছি। হরিশঙ্কর তখন বলে, তোমার বাবা চেইনটাকে আসল ভেবে বন্ধক রাখতে গিয়েছিল। দোকানে এই নকল হারটা বিক্রি করতে গেলে তোমার বাবা ধরা পড়বে, এমনকি তার অনেক অপমানও হবে। তা সত্ত্বেও তুমি তাকে কোনো বাধা দাওনি, তার মানে হারটা চুরি হয়নি। এরপর তাদের মধ্যে কিছু একটা কথা হয়। যাওয়ার সময় হরিশঙ্কর চন্দ্রবাবুকে বলে, স্ত্রীর অপারেশন শেষ হলে আপনি মেয়েকে নিয়ে থানায় আসবেন। এরপর হরিশঙ্কর হার্টের ছবি তুলে তাদের স্কোয়াডে পাঠিয়ে দিয়ে বলে, যত দ্রুত সম্ভব হার্টের পুরো ডিটেলস বের করো। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে যে একটা দোকানে এই চেইনটার সঙ্গে আরও 2টো চেইন বিক্রি করা হয়েছিল, তবে তারা বিক্রয়কারীর কোনো খোঁজ পায় না। অফিসার হরিশঙ্করকে বলে, একটা চেইন চন্দ্রবাবু কিনেছিল আর দ্বিতীয় চেইন জোসেফ চেম্বুলো নামের এক ব্যক্তি কিনেছিল। তবে জোসেফ আজ থেকে 8 মাস আগে কর্ণাটক পুলিশের চাকরি করাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আর তৃতীয় হারটি কে কিনেছে তার খোঁজ আমরা চালাচ্ছি। হরিশঙ্কর এরপর জোসেফ চেম্বুর বাড়িতে যায়। জোসেফের স্ত্রী বলে, সবাই বলে উনি আত্মহত্যা করেছে, কিন্তু সত্যি বলতে উনি কাউকেই ভয় পেতেন না। হরিশঙ্কর তাকে হারটা দেখালে সে বলে, আরে এটা তো আমার মেয়ে অ্যাঞ্জেলোর চেইন, সে বলেছিল হারটা চুরি হয়ে গেছে। অ্যাঞ্জেলকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, কলেজে যাওয়ার সময় একটা বাইকওয়ালা তার হারটি ছিনতাই করে নিয়ে গিয়েছিল। আমি বাবার সঙ্গে গিয়ে ওয়েস্ট পুলিশ স্টেশনে কমপ্লেনও করেছিলাম। এরপর হরিশঙ্কর সেখান থেকে বেরিয়ে আসে, আর তখনই আমরা জোসেফের ছবি দেখতে পাই, মানে যাকে আমরা মুভির শুরুতেই সুইসাইড করতে দেখেছিলাম।
অন্যদিকে পুলিশ তৃতীয় হারটি কে কিনেছিল তার ডিটেলস পেয়ে যায়, তবে তারা সেটা দেখে অবাক হয়ে যায়। সাথে সাথেই তারা ডিএসপি সাহলকে ফোন করে সব কিছু জানায়। সাহল বলে হরিশঙ্করকে এই কেসের আর কোনো ডিটেলস দেবে না। সে কেস সম্পর্কে কিছু জানতে চাইলে তোমরা বলবে অনেক খোঁজাখুঁজির পরেও তেমন কোনো প্রমাণ পাওনি। এদিকে চন্দ্রবাবু একাই পুলিশ স্টেশনে আসে। হরিশঙ্কর চন্দ্রবাবুকে বলে, আপনার মেয়েকেও তো সঙ্গে আনতে বলেছিলাম, তাকে আনেননি কেন? আসলে সেই হারটা পাল্টে দিয়েছিল। চন্দ্রবাবু বলে, আমার মেয়ে কখনোই এরকম করবে না। হরিশঙ্কর বলে, আপনার মেয়ে কোনো একটা ছেলেকে ভালোবাসে আর সেই আপনার মেয়েকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে হারটা নিয়ে গিয়েছে। চন্দ্রবাবু বলে, আমার মেয়ে এমনটা নয়, তবে আপনি তার সঙ্গে কথা বলার পর থেকেই সে কেমন একটা হয়ে গিয়েছে। যাই হয়ে যাক, আমি তাকে থানায় কখনোই আনবো না। হরিশঙ্কর বলে, আপনার মেয়ে নাবালিকা, আপনি তাকে থানায় না আনলে আমি প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স এর কেস দায়ের করে অবশ্যই তাকে থানায় নিয়ে আসব। রাতের বেলায় হরিশঙ্কর বাড়ি ফিরলে তার কাছে একটা ফোন আসে। হরিশঙ্কর তখনই গাড়ি নিয়ে চন্দ্রবাবুর বাড়িতে যায়। আসলে চন্দ্রবাবুর মেয়ে আজ আত্মহত্যা করেছে। হরিশঙ্কর ভেতরে যেতে চাইলে চন্দ্রবাবু তাকে কলার ধরে বলে, আমি তো আগেই বলেছিলাম যে কোনো কমপ্লেন দেব না। আজ আপনার জন্যই আমার মেয়ে আত্মহত্যা করেছে, আপনাকে আমি ছাড়ব না। সেখানে থাকা বাকি পুলিশেরা কোনোভাবে চন্দ্রবাবুকে শান্ত করে। হরিশঙ্কর জোর করে ভেতরে গিয়ে মেয়েটির ঝুলন্ত দেহ দেখার সাথে সাথেই তার স্মৃতিতে পুরানো কিছু একটা ভেসে ওঠে। তার হার্টবিট ফাস্ট হয়ে যায়, অস্বস্তি লাগতে শুরু করে। সাহেল বাইরে থেকে হরিশঙ্করের অবস্থা দেখে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। হরিশঙ্কর বাড়ি ফিরে তার বড় মেয়ে নীলাকে খুঁজতে থাকে। তন্ন তন্ন করে সারা বাড়ি খোঁজার পরেও সে নীলাকে কোথাও খুঁজে পায় না। তাই হরিশঙ্কর রেগে গিয়ে তার স্ত্রী গীতাকে মারতে শুরু করে। গীতা তখন রেগে গিয়ে বলে, তুমিই আমার মেয়েকে মেরে ফেলেছ, আজ তোমার জন্যই সে আর বেঁচে নেই। এটা শুনে হরিশঙ্কর হতবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে অতীতের একটা ঘটনায় দেখা যায় পুলিশ স্যাম নামের একটা ছেলেকে তাড়া করছে। তাড়া করতে করতে অবশেষে একটা পর্যায়ে তারা তাকে ধরে ফেলে। আসলে থমাস নামের একজন অফিসার কিছু বছর আগে স্যামকে শ্লীলতাহানির কেসে গ্রেফতার করেছিল। তারই বদলা নিতে স্যাম থমাসের মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করে এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার নুড ভিডিও তৈরি করে, যার কারণে থমাসের মেয়ে আত্মহত্যা করে। অন্যদিকে হরিশঙ্কর যখন থানা থেকে বেরিয়েই যাচ্ছিল তখন সে থমাসকে তাড়াহুড়ো করে থানায় ঢুকতে দেখে। থমাস পাগলের মতো স্যামকে মারতে শুরু করে। এটা দেখে হরিশঙ্কর এবং বাকি পুলিশরা সবাই মিলে কোনো রকমে থমাসকে থামায়। তখন স্যাম বলে, ভিডিওটা শুধুই একটা ল্যাপটপে নেই, আরও অনেক জায়গায় কপি করা রয়েছে, আমি কাউকে ছাড়ব না। এদিকে যে কনস্টেবল ল্যাপটপের ভিডিও চেক করছিল সে কিছু একটা দেখে দ্রুত ল্যাপটপ বন্ধ করে দেয়। হরিশঙ্কর কনস্টেবলকে জিজ্ঞেস করে, ল্যাপটপে কি রয়েছে? কনস্টেবল হরিশঙ্করের কথায় কোনো উত্তর দেয় না। তখন হরিশঙ্কর নিজেই জোর করে ল্যাপটপটা নিয়ে চালু করে, আর সেটাতে সে যা দেখে তা কখনো কল্পনাও করতে পারেনি। ভিডিওটা ছিল তার মেয়ে নীলার, অর্থাৎ স্যাম নীলারও সর্বনাশ করেছে। হরিশঙ্কর প্রচণ্ড রেগে গিয়ে স্যামকে মারধর করতে শুরু করে। বাকি সমস্ত পুলিশ মিলে হরিশঙ্করকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আটকাতে পারে না। হরিশঙ্করের হাতে মার খেতে খেতে স্যাম সেখানেই মারা যায়। অন্যদিকে নীলা তার মাকে কাঁদতে কাঁদতে বলে, মা, আমি এসব ইচ্ছা করে করিনি, ছেলেটা আমাকে ঠকিয়েছে। গীতা নীলাকে সান্ত্বনা দিয়ে বলে, এতে তোমার কোনো দোষ নেই, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এই সময় হরিশঙ্কর বাড়িতে আসে। সে নীলার উপর প্রচণ্ড রেগেছিল। নীলা ভয়ে দরজা বন্ধ করে রাখে। গীতা হরিশঙ্করকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এতে নীলার কোনো দোষ নেই, তাকে ড্রাগস দিয়ে এইসব করানো হয়েছে। তবে হরিশঙ্কর তার কোনো কথাই শোনে না। সে নীলাকে বারবার দরজা খুলতে বলে। নীলা দরজা না খোলায় সে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দেখে নীলার বডিটা ফ্যানের সাথে ঝুলে আছে। নীলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই দৃশ্যটা দেখা মাত্রই হরিশঙ্কর অজ্ঞান হয়ে যায়। এখান থেকে সিন বর্তমানে ফিরে আসে। ডাক্তার জানায় মেয়ের মৃত্যুর কারণে হরিশঙ্কর অনেক স্মৃতি ভুলে গিয়েছিল, তবে আবারও একই রকম ঘটনা দেখে তার স্মৃতি পুনরায় ফিরে আসতে শুরু করেছে। অন্যদিকে গীতা নীলার মৃত্যুর জন্য হরিশঙ্করকেই দায়ী মনে করতে শুরু করে। তাই সে তার ছোট্ট মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যায়, আর হরিশঙ্কর সম্পূর্ণ একা হয়ে পড়ে। কিছুদিন পর হরিশঙ্কর থমাসের বাড়িতে যায়। সেখানে আমরা জানতে পারি স্যামের খুনের দায় থমাস নিজেই নিয়েছে, কারণ তার উপর কেস চলছে। এরপর রাতের বেলায় থমাসের বাড়িতে কয়েকজন ছেলে মেয়ে আসে, আর তারা বলে, আমরা এলসার ফ্রেন্ড, তার শেষ কার্যে আসতে পারেনি, তাই আপনার সঙ্গে দেখা করতে আসলাম। থমাস যখন তাদের সঙ্গে কথা বলছিল তখন থমাসের স্ত্রী তাদের জন্য শরবত তৈরি করতে কিচেনে যায়। তবে অদ্ভুতভাবেই তাকে সাহায্য করার জন্য এনা ও সেলিন তার সঙ্গে যায়। এরপর তারা সবাই মিলে একত্রে শরবত খায়।
তবে কথা বলতে বলতে থমাসের কিছু একটা সন্দেহ হয়। থমাস তাদেরকে বলে, তোমাদের স্কুলের একজন ম্যাডাম এলসাকে পড়াতে আসতো, তার নামটা যেন কি বলো তো? সেলিন বলে, শ্রীদেবী ম্যাডাম হবে মনে হচ্ছে। থমাস তখন স্কুলের একটা গ্রুপ ফটো দেখিয়ে বলে, এদের মধ্যে শ্রীদেবী ম্যাডাম কোনটা? তবে এই প্রশ্নের তারা কোনো উত্তর দিতে পারে না। থমাসেরও আর বুঝতে বাকি থাকে না যে এরা এলসার ফ্রেন্ড নয়। তখনই তাদের মধ্যে একজন স্যামের ছবি দেখিয়ে বলে, তুই যে স্যামকে মেরেছিস আমরা তারই বন্ধু। এরপর হঠাৎ করেই থমাস এবং তার স্ত্রীর নাক বেয়ে রক্ত ঝরতে শুরু করে। আসলে তারা থমাস এবং তার স্ত্রীর শরবতে বিষ মিশিয়ে দিয়েছিল। সেলিন বলে, তুই আমার ভালোবাসাকে মেরেছিস আর এটা হচ্ছে তারই শাস্তি। এই সময় থমাসের স্ত্রী বলে, তোমাদের বন্ধুকে আমার স্বামী মারেনি, তাকে হরিশঙ্কর স্যার মেরেছে। আর এটা বলেই তারা দুজন সেখানেই মারা যায়। এটা শুনে স্যামের বন্ধুরা থমাসের ফোন থেকে হরিশঙ্করের ডিটেলস বের করে। পরের দিন পুলিশ থমাসের বাড়িতে আসে। হরিশঙ্কর পুরো বাড়িটা ভালো করে ঘুরে দেখে। সবাই প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে করে, তবে হরিশঙ্কর সাউলকে বলে এটা আত্মহত্যা নয়, এটা খুন। কারণ এরা বিষ খেয়ে আত্মহত্যা করলে বিষের বোতলটা টেবিলে থাকতো, এমনভাবে নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতো না। তাছাড়া কিচেনে 5টা গ্লাস রয়েছে যেগুলিতে এখনও জল লেগে আছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টকে নষ্ট করার জন্য খুনি গ্লাসগুলো ধুয়েছে। তাছাড়া ওরা যদি শরবতে বিষ মিশিয়ে খেত তাহলে একটা লেবুতেই কাজটা মিটে যেত, কিন্তু আমি ডাস্টবিনে 4টা লেবু দেখেছি, অর্থাৎ খুনি একজন নয়, একের বেশি। হরিশঙ্কর এরপর মেয়েটির কাছে যায় যে ওই 3টে চেইন দোকানে বিক্রি করেছিল। হরিশঙ্কর মেয়েটিকে স্যামের ছবি দেখালে মেয়েটি তাকে চিনতে পারে না। তখন হরিশঙ্কর বলে, তুমি যদি একে চিনতেই না তাহলে এর চেইন তোমার কাছে আসলো কিভাবে? সত্যি বলো, না হলে তোমার জেল হতে পারে। তখন মেয়েটি বলে, আমি যে মলে কাজ করি তার চেঞ্জিং রুমে একটা প্যান্ট থেকে এই চেইনগুলো পেয়েছি। হরিশঙ্কর এরপর মলের সিসিটিভি চেক করলে এনাকে দেখতে পায়। স্যামের বন্ধুরাও জেনে যায় যে পুলিশ এনাকে চিনে ফেলেছে, তাই তারা ঠিক করে তারা ব্যাঙ্গালোর চলে যাবে। কিন্তু সেলিন এতে রাজি হয় না। অন্যদিকে হরিশঙ্কর অ্যাঞ্জেলের কাছে যায় এবং বলে, আমি জানি তোমার হারটা ছিনতাই হয়নি, একজন তোমাকে ঠকিয়ে তোমার বাজে ভিডিও তৈরি করেছিল। এরপর হরিশঙ্কর তাকে স্যামের ছবি দেখিয়ে বলে, এই কি সেই ছেলে? তখন অ্যাঞ্জেল বলে, না এ নয়, আমার সর্বনাশ 3 জন মিলে করেছে। এরপর রাতে পুলিশের কাছে খবর আসে এনাকে একটা বারে দেখা গেছে। পুলিশ এনাকে ধরার জন্য দ্রুত সেই বারে আসে, তবে এনা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথেই পুলিশও তার পিছু নেয়। এই সময় একটা ট্রাক এসে এনার গাড়িতে ধাক্কা মারে, যার কারণে এনা সেখানেই মারা যায়। এনার বন্ধুরা মানে সেই গ্যাংয়ের ছেলেমেয়েরা ভীষণ কষ্ট পায়, কিন্তু পুলিশের খাতায় ওয়ান্টেড হওয়ায় তারা বের হতে পারে না। কিন্তু একটা সময় এনাকে দেখার জন্য তারা লুকিয়ে মর্গে যায়, তবে সেখানে এক ডাক্তার তাদেরকে দেখে ফেলে। ডাক্তার সাথে সাথেই হরিশঙ্করকে ফোন করে। তারা ডাক্তারের ফোনটা কেড়ে নেয়। হরিশঙ্কর বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা হয়েছে। সে দৌড়ে মর্গে আসলে সেখানে এনার বন্ধুদেরকে দেখতে পায়, মানে সেই খতরনাক গ্যাংটাকে দেখতে পায়। এরপর ওই গ্যাংয়ের সঙ্গে হরিশঙ্করের ফাইট শুরু হয়। এই মারামারিতে হরিশঙ্কর বেশ গুরুতরভাবে আহত হয়। তারা হরিশঙ্করের ঘাড়ে একটা ছুরি গেঁথে দেয়। এরপর তারা ডাক্তারের গলায় ছুরি মেরে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। হরিশঙ্কর সেই গ্যাংয়ের মেয়ে দুটোর ছবি কণিকাকে দেখায়। কণিকা বলে, এই মেয়ে দুটোকে আমি চিনি, ওদের এখানে আনা হয়েছিল ড্রাগসের নেশা ছাড়ানোর জন্য। ওরা কলেজের বাচ্চাদের ড্রাগস সাপ্লাই করত। এরপর হরিশঙ্কর তদন্ত করে জানতে পারে এনা ও সেলিনাকে ড্রাগসের কেসে ইন্সপেক্টর জোসেফ গ্রেফতার করেছিল। ইন্সপেক্টর জোসেফ হলো সেই লোক যাকে আমরা প্রথম দৃশ্যে সুইসাইড করতে দেখি। হরিশঙ্কর এরপর ওই কেসের ইনভেস্টিগেটিং অফিসারকে আসল ঘটনা জিজ্ঞেস করে। ওই অফিসার বলে, সেদিন রাতে আমাদের কাছে খবর আসে একটা বাসে ঝামেলা হয়েছে। আমি আর জোসেফ স্যার সেখানে গেলে জানতে পারি 3 জন ছেলে মেয়ে বাসে ড্রাগসের নেশা করছে, আর তারা কন্ট্রাক্টরকে এত মেরেছে যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এরপর আমরা তাদের 3 জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিলাম। তারা বারবার বলছিল আমাদেরকে ছেড়ে দিন, যত টাকা লাগবে আমরা দেব। তবে জোসেফ স্যারের সেদিন নজর পড়ে ওই মেয়ে দুটির উপর। তিনি গাড়িটা একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং স্যামের চোখের সামনে এনা ও সেলিনকে রেপ করে। হরিশঙ্কর এই পুরো ঘটনাটা তাদের সুপিরিয়রকে শোনায় আর বলে ওরা এর প্রতিশোধ নেওয়ার জন্যই জোসেফের মেয়েকে রেপ করেছে, আর একই সাথে জোসেফকে আত্মহত্যা করতেও বাধ্য করেছে। এই একই ঘটনা হয়তো থমাসের সঙ্গেও ঘটেছে। এরপর থানায় চন্দ্রবাবু আসে। সাহল তাকে স্যাম, এনা ও সেলিনের ছবি দেখিয়ে বলে, এদেরকে চেনো? চন্দ্রবাবু বলে, হ্যাঁ স্যার চিনি। সে অতীতের একটা ঘটনা বলতে থাকে। চন্দ্রবাবু যে বাসের কন্ট্রাক্টর, একদিন রাতে হঠাৎ করেই সেই বাসে একটা ঝামেলা শুরু হয়। চন্দ্রবাবু ভেতরে গেলে জানতে পারে
তিনজন ছেলে মেয়ে ড্রাগস নিয়ে বাসে ঝামেলা করছে। সে তাদের ব্যাগ চেক করতে গেলে তারা চন্দ্রবাবুকে প্রচুর মারধর করে। এরপর চন্দ্রবাবু পুলিশকে ফোন করে পুরো ঘটনাটা জানায়। সাহল চন্দ্রবাবুকে বলে, এই তিনজনই তোমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। তবে চন্দ্রবাবু এটা বিশ্বাস করে না। সে মনে করে তার মেয়ের মৃত্যুর জন্য হরিশঙ্করই দায়ী। হরিশঙ্কর এরপর সাহলকে নিয়ে কোর্টে যায়, কারণ আজ গীতা ও হরিশঙ্করের ডিভোর্সের ডেট রয়েছে। সাহল গীতাকে সেই তিনজনের ছবি দেখায়। এখান থেকে সিন আবারও অতীতে শিফট হয়। এক রাতে গীতা ও তার মেয়ে নীলা একটা বাসে করে যাচ্ছিল। তখন নীলা লক্ষ্য করে পাশের সিটে কয়েকজন ড্রাগস নিচ্ছে। একই সাথে গীতাও এটা দেখে ফেলে এবং সে এটা সহ্য করতে না পেরে তাদেরকে বলে, পাবলিক প্লেসে এমনটা কেন করছেন? তারা কোনো জবাব না দেয় গীতা কন্ট্রাক্টরকে ডেকে পাঠায়। তখন স্যাম বলে, আমরা কি তোর সঙ্গে বা তোর মেয়ের সঙ্গে খারাপ কিছু করেছি? নিশ্চয়ই করিনি, তাহলে চুপচাপ সিটে বসে থাক। এরপর এনা নীলাকে বলে, তুমি ড্রাগসটা ট্রাই করবে? এটা দেখে গীতা সেই ড্রাগসটা ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখনই বাসের কন্ট্রাক্টর চন্দ্রবাবু সেখানে চলে আসে। অর্থাৎ চন্দ্রবাবু সেদিন রাতে যে ঘটনার কথা বলেছিল, গীতার ঘটনাও সেই একই রাতের। চন্দ্রবাবু স্যামদের আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা কন্ট্রাক্টরকে ধরে মারতে শুরু করে, যার কারণে ওই কন্ট্রাক্টর বাধ্য হয়েই পুলিশকে ফোন করে। এর কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাদের তিনজনকে ধরে নিয়ে যায়। মূলত এই ঘটনার কারণেই স্যামের গ্যাং হরিশঙ্করের মেয়ে নীলাকে রেপ করে ভিডিও ধারণ করেছিল এবং নীলা সুইসাইড করেছিল। এখান থেকে সিন বর্তমানে ফিরে আসে। গীতা কোর্টে চলে যায়। সাহল হরিশঙ্করকে বলে গীতাকে সত্যটা বলে দেওয়া উচিত। তবে হরিশঙ্কর বলে কোনোভাবেই এটা গীতাকে জানানো যাবে না, তাহলে গীতা নিজেকে অপরাধী মনে করবে আর ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাবে, শিকার হোক। এরপর গীতা এবং হরিশঙ্করের ডিভোর্স হয়ে যায়। এই সময় একজন অফিসার হরিশঙ্করকে ফোন করে জানায়, কাল যে মেয়েটার মৃত্যু হয়েছে তার লাস্ট লোকেশন চন্দ্রবাবুর বাড়ির কাছেই ছিল। হরিশঙ্কর বুঝতে পারে তারা চন্দ্রবাবুর উপর আক্রমণ করবে, তাই সে দ্রুত চন্দ্রবাবুকে ফোন করে, কিন্তু চন্দ্রবাবু বারবার ফোন কেটে দেয়। এরপর ওই গ্যাং সুযোগ বুঝে চন্দ্রবাবুর বুকে ছুরি মেরে দেয়। ততক্ষণে হরিশঙ্কর সেখানে পৌঁছে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে ধরতে পারে না। হরিশঙ্কর বুঝতে পারে তাদের পরের টার্গেট তার ফ্যামিলি। এদিকে স্যামের বন্ধুরা গীতার বাড়িতে এসে হরিশঙ্করকে ভিডিও কল করে এবং বলে ফ্যামিলিকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি আয়। এরপর তারা গীতাকে তার মেয়ের নোট ভিডিও দেখায়। এই সময় গীতার বাবা তার বন্দুক বের করে তাদের দিকে গুলি চালাতে থাকে। তারা লুকিয়ে পড়ে, আর এই সুযোগেই গীতা তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্যামের বন্ধুরা গীতার বাবার বুকে ছুরি মেরে তাদেরকে তাড়া করতে শুরু করে। একটা পর্যায়ে তারা গীতাকে ধরে ফেলে এবং তার পেটে ছুরি গেঁথে দেয়। এরপর তারা ছোট্ট মেয়েটিকে যখন মারতে যাবে তখনই হরিশঙ্কর চলে আসে। তাদের মধ্যে তুমুল এক লড়াই শুরু হয়। হরিশঙ্কর মরিয়া হয়ে তার মেয়েকে বাঁচায় এবং তাদেরকে মারতে মারতে প্রায় আধমরা করে দেয়। এই সময় সেখানে বাকি পুলিশরাও চলে আসে। তারা ওই গ্যাংকে গ্রেপ্তার করে এবং গীতাকে হসপিটালে ভর্তি করে দেয়। এখান থেকে সিন কিছু মাস পরে শিফট হয়। আজ হরিশঙ্করের মেয়ের জন্মদিন। হরিশঙ্কর খবরে দেখে ওই গ্যাংয়ের সবার মৃতদেহ পাওয়া গেছে। আসলে তারা ছাড়া পাওয়ার পর হরিশঙ্কর প্ল্যান করেই তাদের ড্রাগসে বিষ মিশিয়ে তাদেরকে মেরে ফেলেছে। হরিশঙ্কর সাহলকে এই ব্যাপারে কিছু না বললেও সে ভালোভাবেই জানতো এই কাজটা হরিশঙ্করই করেছে। আর এর সাথে সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমন সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।